সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। নিউরন মেডিকেল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর অর্ণব, ফেজে রেসিডেন্ট হিসেবে আছি এন্ডোক্রাইনোলজি এন্ড মেটাবলিজমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সকলের কাঙ্ক্ষিত এমডি পরীক্ষার সার্কুলার দেওয়া হয়েছে এবং পরীক্ষার ডেট ঘোষিত হয়েছে। আপনারা সকলেই জানেন যে আগামী 17 ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এবারের সিলেবাসও গতবারের মতো, অর্থাৎ 1.5 ঘন্টা সময় 100 মার্কস, অর্থাৎ আপনাকে 90 মিনিটে 500টি স্টেমের অ্যান্সার করতে হবে। তো বরাবরের মতোই যারা এমডি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন তাদের একটা প্রশ্ন থাকে, ডেভিডসন কতটুকু করতে হবে বা ফ্যাকাল্টি থেকে কেমন মার্কস আসতে পারে। তো এটা নিয়ে আমরা গ্রুপেও লিখেছি। তারপরও কিছু কথা বলা যে সাধারণত যেটা দেখা যায় আমাদের ফ্যাকাল্টি থেকে 20 to 30% প্রশ্ন হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি রেসিডেন্সি 2020-এর কোশ্চেনটি অ্যানালাইসিস করি তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে 40টা প্রশ্ন হয়েছিল ফ্যাকাল্টি থেকে। বাট রেসিডেন্সি 2021 অর্থাৎ 100 মার্কসের যে পরীক্ষাটা গত বছর অনুষ্ঠিত হয়েছে সেটা আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো অ্যাবাউট 40-45 অর প্লাস এরকম প্রশ্ন এসেছে কিন্তু ডেভিডসন থেকে। অর্থাৎ 100 মার্কস হলেও কিন্তু নম্বর ডিস্ট্রিবিউশনটা ঠিক মতো হয়নি। অর্থাৎ প্রায় আমরা দেখতে পাচ্ছি যে 100-র মধ্যে 40% চলে এসছে ডেভিডসন থেকে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে মেডিসিনের যে কোনো ফ্যাকাল্টিতে চান্স পেতে গেলে ডেভিডসন কিন্তু ক্রমাগত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই সকলের উদ্দেশ্যে বা সকলের এই যে ডেভিডসন ফর রেসিডেন্সি এটাকে ফোকাস করবার জন্যই নিউরন মেডিকেল একাডেমি থেকে আসতে যাচ্ছে আমাদের সেকেন্ড ব্যাচ, দ্যাট ইজ ডেভিডসন রিভিউ ফর রেসিডেন্সি ব্যাচ 2। তো এখানে আমরা চেষ্টা করবো মেনলি আমাদের রেসিডেন্সির জন্য ডেভিডসন থেকে কতটুকু প্রয়োজন সেই কোশ্চেনগুলো হাইলাইট করবার। যারা ইতিমধ্যে এক্সপিএস পার্ট অন করে ফেলেছেন বা যে কোনো কোর্সে আছেন তাদের নিঃসন্দেহে ডেভিডসনের একটা আয়ত্ত বা দখল আছে, কিন্তু অনেকেই আছেন যে প্রথমবার প্রিপারেশন নিচ্ছেন এবং ফ্যাকাল্টিটা খুব বেশি গোছাতে পারেননি বা কতটুকু পড়তে হবে এই বিষয়টা নিয়ে আপনারা অনেক টেন্স। বেসিক খুব ভালো প্রিপারেশন নিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা এখনো ফ্যাকাল্টিটা খুব বেশি রেডি করতে পারেননি। তো তাদের জন্য আমাদের ব্যাচ। তো যাই হোক, আমাদের ক্লাসটা নিউরন মেডিকেল একাডেমির পেজে লাইভ হচ্ছে। সো সবাইকে রিকোয়েস্ট করবো, আমাদের জুম লিংক দেওয়া আছে, আপনারা অবশ্যই কানেক্টেড হয়ে যাবেন। আজকে আমরা চেষ্টা করব আমাদের এন্ডোক্রাইনোলজির একটা ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ থাইরয়েড ডিসঅর্ডার, এটুকু নিয়ে আলোচনা করার এবং কতটুকু পড়তে হবে ডেভিডসন থেকে রেসিডেন্সির জন্য আমরা চেষ্টা করবো সেই বিষয়গুলো নিয়ে। পাশাপাশি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে, কিভাবে প্রশ্ন হয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করবার। তো তাহলে আমরা চলুন শুরু করি। আর আমি দেখছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জুমে জিজ্ঞাসা করতে পারেন অথবা সরাসরি, আর যদি মনে করেন যে না ফেসবুকে প্রশ্ন করবেন তাহলে করতে পারেন। আমাদের ফেসবুকে লাইভটি টেলিকাস্ট করতে আপনারা এখানে প্রশ্ন করতে পারেন। তাহলে চলুন আমরা শুরু করি। ইম্পর্টেন্ট থাইরয়েড ডিসঅর্ডারস। সো থাইরয়েড ডিসঅর্ডারের মধ্যে প্রথমে একটি কথা আপনাদেরকে বলে রাখি যে আপনারা যখনই রেসিডেন্সির জন্য ডেভিডসনটা পড়বেন অর্থাৎ ফ্যাকাল্টি প্রিপারেশন নেবেন, বিশেষ করে যারা এমডি ফ্যাকাল্টিতে, তারা অবশ্যই আগে ফিজিওলজি পোর্শনটা পড়ে নেবেন। ধরুন আপনি ফিজিওলজি আজকে পড়াচ্ছেন এবং আপনি ডেভিডসনটা পড়তে যাচ্ছেন আজ থেকে 10 দিন বা 20 দিন পর, তখন কিন্তু আপনার এই ফিজিওলজি পোর্শনটা অনেকটাই ভুলে যাবেন আপনি, এবং যার জন্য আপনি যখন ডেভিডসন থেকে পড়তে যাবেন আপনি কিন্তু এটা একটু কঠিন লাগবে, আপনার কাছে মনে হবে যে বিষয়গুলো একটু আপনার বুঝতে কষ্ট হচ্ছে। কারণ এখনই দেখবেন যে আমরা যে থাইরয়েড ডিসঅর্ডারটা যখন পড়বো অনেক কিছু এই ফিজিওলজির সাথে সরাসরি কানেক্টেড। সো এই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো যে আপনারা যখনই ফ্যাকাল্টির জন্য প্রিপারেশন নেবেন অবশ্যই প্রথমে ফিজিওলজি পোর্শনটা আপনারা যেখান থেকে পড়েছেন সেটা একবার পড়ে নেবেন। আর লাস্টের দিকে আপনারা একটা কাজ করতে পারেন যে ফিজিওলজি এবং ডেভিডসন যারা এমডি ফ্যাকাল্টিতে আছেন তারা কম্বিনেশন করে পড়ার। অর্থাৎ আপনি আজকে পড়লেন এন্ডোক্রাইন ফিজিওলজি, তাহলে আপনি আজ রাতে অথবা আপনি নেক্সট আপনার টার্গেটই হবে এন্ডোক্রাইনোলজি ডেভিডসন থেকে পোর্শনটা শেষ করে ফেলা, অর্থাৎ যতটুকু ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করবো যে গ্রুপে সাজেশন দেওয়া নিয়মিত আমাদের মেডিকেল একাডেমির গ্রুপে। এভাবে যদি আপনারা পড়েন তাহলে কিন্তু পরিবার করতে অনেক বেশি সহজ হবে। যাই হোক, তো এই ছবিটা আমরা একটু খেয়াল করি। দেখুন, এই অ্যাবনর্মাল ফাইন্ডিং গুলো আমাদের মাথায় রাখতে হবে। তার মধ্যে এখান থেকে প্রশ্ন যেভাবে হয়ে থাকে, সো এটা এমসিকিউ এর জন্য খুব ভালো একটা জায়গা, কারণ প্রশ্ন চলে আসে সরাসরি যে হুইচ ফাইন্ডিং আর ট্রু রিগার্ডিং
থাইরয়েড সোয়েলিং। সো সেক্ষেত্রে দেখুন ডিফিউজ সফট গয়টার উইথ ব্রুই, আমরা সকলেই জানি যে ক্রেবস ডিজিজের ফাইন্ডিং তার মধ্যে কিন্তু একটা হচ্ছে ডিফিউজ সফট গয়টার উইথ ব্রুই, পাশাপাশি এক্সোথেলমাস এবং প্রিটিডিয়াল নিউক্লিডিমাম। সো আমাদের এই ফাইন্ডিংটা অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট, ডিফিউজ ফার্ম গয়টার যদি বলা হয় তাহলে হাসিমোটোস থাইরয়েডাইটিস। ডিফিউজ টেন্ডার গয়টার আমরা জানি সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস হতে পারে, বাট মাথায় রাখবেন সাবঅ্যাকিউট কিন্তু পেইনলেস হিসেবে প্রেজেন্ট করতে পারে। নেক্সট দেখি মাল্টিনোডুলার গয়টার, যে ক্ষেত্রে রেট্রোস্টার্নাল এক্সটেনশন এবং ট্রাকিয়াল কম্প্রেশন কিন্তু খুব কমন, যেহেতু ডিফারেন্ট লোককে এটা ইনভলভ করে ফেলছে এবং নোডুল ফর্মেশন হচ্ছে, তার জন্য এটা রেট্রোস্টার্নাল চলে আসছে, পাশাপাশি ট্রাকিয়াল কম্প্রেশন হচ্ছে। নেক্সট দেখি আমরা সলিটারি নোডুল হলে যেটা মোস্ট কমনলি অ্যাডেনোমা হতে পারে বা সিস্ট বা কার্সিনোমা। আর সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথি যদি পাই সেক্ষেত্রে আমাদের ধারণা করতে হবে এটা অবশ্যই কার্সিনোমাকে ইন্ডিকেট করতে পারে। তাহলে এই যে অ্যাবনর্মাল ফাইন্ডিং গুলো এটা মাস্ট টু নো। এখান থেকে বিগত রেসিডেন্সি পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং পরবর্তীতেও আসতে পারে। তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডিফিউজ সফট গয়টার এবং ফার্ম গয়টার, দ্যাট ইজ হাসিমোটোস থাইরয়েডাইটিস। দেখতে দেখি আমরা সো স্ট্রাকচার এন্ড ফাংশন অফ থাইরয়েড গ্ল্যান্ড। সো এই ছবিটা আপনারা অবশ্যই করবে যারা এমডি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবে, পাশাপাশি এটা বেসিক ফ্যাকাল্টিদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। দুইটা কথা বলে রাখি যে আসলে বেসিকে প্রিপারেশন নেওয়াটা আমার কাছে মনে হয় তুলনামূলকভাবে অনেক বেশি কঠিন, কারণ একদিকে যেমন তাদেরকে সার্জারি করতে হচ্ছে, আবার মেডিসিনের কিছু কিছু পোর্শন কভার করতে হচ্ছে, পিডিয়াট্রিক্স থেকে পড়া লাগছে, সো অনেক কিছু পড়া লাগে। সো এটা বেসিক ফ্যাকাল্টির জন্য ইম্পর্টেন্ট। তো আপনারা যারা থাইরয়েড হরমোনের ফাংশন করেছেন বা সিনথেসিস করেছেন, যে যেখান থেকে পড়েছেন সেটাই ফলো করুন, বাট এমডি ফ্যাকাল্টি যারা তারা অবশ্যই ছবিটা দেখবেন, কারণ ছবির মধ্যে কিছু ইম্পর্টেন্ট ইনফো আছে। চলুন আমরা একটু খেয়াল করি। ফার্স্টে দেখুন আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের একটা ক্রস সেকশন দেখানো হয়েছে এখানে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি প্যারাফলিকুলার সেল। দেখুন এই যে ফলিকল, এগুলো হচ্ছে ফলিকল এবং ফলিকুলার এপিথেলিয়াম। সো এগুলো হচ্ছে আমাদের ফলিকুলার সেল। ফলিকুলার সেলের মাঝে এই যে স্পেসটা সেটাকে আমরা বলছি কলয়েড, আর প্যারাফলিকুলার সেল অর্থাৎ দুইটা ফলিকুলের মাঝে যে স্পেসটা সেখানে যে সেলগুলো সেগুলোকে বলছি আমরা প্যারাফলিকুলার সেল। এবং এটাকেই দেখুন একটু বড় করে দেখানো হয়েছে আমাদের এই যে ফলিকল গুলোকে। সো এটাই হচ্ছে আমাদের ফলিকুলার সেল। আর কলয়েডটা, দ্যাট ইজ দিস কলয়েডাল স্পেস ইজ seen here by this. তো আমরা আসুন স্টেপ ওয়াইজটা দেখি। স্টেপ 1 এ দেখুন থাইরোগ্লোবিউলিন সিনথেসিস হচ্ছে আমাদের ফলিকুলার সেলে। দিস ইজ স্টেপ 1। এই যে থাইরোগ্লোবিউলিনটা সিনথেসিস হলো, এরপর সরাসরি সেটা চলে আসছে আমাদের কলয়েডাল সেল। স্টেপ 2 তে দেখুন আমাদের ব্লাড থেকে অর্থাৎ ইসিএফ থেকে কিন্তু আমাদের আয়োডাইডটা চলে আসছে ফলিকুলার সেলের ভিতরে, এবং এটা এখানে একটা অ্যাক্টিভ পাম্প কাজ করছে, কারণ আমাদের ফলিকুলার সেলের ভিতরে যে আয়োডাইড থাকে সেটা কিন্তু আমাদের ইসিএফ এর থেকে 30 to 40 টাইমস মোর, যেহেতু अगेंस्ट কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এই ট্রান্সপোর্টটা হচ্ছে, এর জন্য এখানে এই অ্যাক্টিভ যে পাম্পটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট। তো এই যে আয়োডাইডটা আমাদের ফলিকুলার সেলের ভিতরে আসলো, পরবর্তীতে তারা কিন্তু দেখুন এই যে স্টেপ 3 এখানে থাকে একটা ট্রান্সপোর্টার, দ্যাট ইজ পেনড্রিন। এই পেনড্রিন ট্রান্সপোর্টারের মাধ্যমে কিন্তু সেটাও চলে আসছে আমাদের কলয়েডাল সারফেসে। একই সাথে আমাদের মাথায় রাখতে হবে এই যে স্টেপ 3, দ্যাট ইজ যেখানে পেনড্রিন ট্রান্সপোর্টার কাজ করছে সেখানে যদি কোনো ডিফেক্ট থেকে থাকে তাহলে কিন্তু আমাদের প্যানড্রেট সিনড্রোম হয়ে থাকে। এটা এফসিপিএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট, আপনারা মাথায় রাখবেন, এমসিকিউ হিসেবে চলে আসতে পারে 1 মার্কসের। সো এটা একটু মনে রাখবেন। নেক্সটে আসি, এই যে আমাদের আয়োডাইডটা চলে আসলো আমাদের ফলিকুলার সেলের ভিতরে, এটা কিন্তু পরবর্তীতে অক্সিডেশন হয়ে কিছুক্ষণ পরে আয়োডিনে কনভার্ট হয়ে যাচ্ছে। সো এই যে আয়োডাইন, যেটা আমাদের আয়োডিনটা চলে আসলো কলয়েডাল সারফেসে এবং পাশাপাশি থাইরোগ্লোবিউলিন, তারা মিলে কিন্তু তৈরি করছে মোনোআয়োডোটাইরোসিন এবং ডাইআয়োডোটাইরোসিন। সেটা হচ্ছে আমাদের স্টেপ 4। আর এই যে স্টেপ 4 তাকে আমরা বলছি অর্গানিফিকেশন, এবং এই অর্গানিফিকেশনে হেল্প করছে পিপিও বা থাইরোপারক্সিডেজ। থাইরোপারক্সিডেজটা হেল্প করছে আমাদের থাইরয়েড অর্গানিফিকেশনে। এবং এরপর স্টেপ 5। তো এখানে দেখুন আপনারা মোনোআয়োডোটাইরোসিন এবং ডাইআয়োডোটাইরোসিন হচ্ছে। সো একটা মোনোআয়োডোটাইরোসিন এবং আরেকটা ডাইআয়োডোটাইরোসিন, তাহলে কি হলো 3টা। সো এই 3টা মিলে কিন্তু তৈরি হচ্ছে আমাদের T3। অন্যদিকে দুইটা ডাইআয়োডোটাইরোসিন মিলে তৈরি করছে T4। এই T3 T4 কিন্তু পরবর্তীতে দেখুন স্টেপ 5 যেটা, অর্থাৎ তারা আবারও কলয়েডাল সেলের ভিতরে, কলয়েডাল সারফেস থেকে আমাদের ফলিকুলার সেলের ভিতরে চলে আসছে। পরবর্তীতে এই মোনোআয়োডোটাইরোসিন এবং ডাইআয়োডোটাইরোসিন তারা ভেঙে গিয়ে আবার আয়োডিন হচ্ছে, যে আয়োডিনটা বা আয়োডাইড সেটা কিন্তু এই যে সাইক্লিক্যাল ওয়েতে
তারা কন্টিনিউ করছে, অর্থাৎ তারা আবার কলোয়েডাল সারফেসে যাচ্ছে, সেখানে থাইরোগ্লোবুলিনের সাথে অর্গানিফিকেশনের মাধ্যমে তারা তৈরি করছে আমাদের মোনোআয়োডাইরোসিন, ডাইআয়োডাইরোসিন এবং এরপর T3 এবং T4। আর এরপর আমাদের থাইরয়েড ফলিকুলার সেলে যে T3 T4টা সিনথেসিস হওয়ার পর চলে আসলো, তারা কিন্তু ব্লাডে চলে আসছে, সেটাকেই দেখানো হয়েছে। ব্লাডে যেটা আসছে সেটাই কিন্তু ফ্রি T3 T4, যেটা লেস দেন 1%, অর্থাৎ আমাদের মোর দেন 99% কিন্তু প্রোটিন বাউন্ড থাকে, এটাও কিন্তু আমাদের একটা স্টেম হিসেবে চলে আসতে পারে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, দেখুন এই প্রশ্নটা এর আগে রেসিডেন্সি পরীক্ষায় এসেছে যে TSH থাইরয়েড হরমোন সিনথেসিসের কোন কোন স্টেপকে স্টিমুলেট করে। দেখুন এখানে খুব ভালোভাবে দেওয়া আছে, TSH কিন্তু স্টেপ 1 to 8 সবগুলো স্টেপকেই স্টিমুলেট করে। তাহলে এটা আপনারা মাথায় রাখবেন, যদি ছবিটা দেখেন তাহলে এই প্রশ্ন নিয়ে কিন্তু কোনো কনফিউশন আসবে না। আরেকটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একদম লাস্ট স্টেপ, দ্যাট ইজ 8। এখানে দেখুন বলা আছে T4 is converted to T3 by 5' mono-deiodinase, অর্থাৎ 5' mono-deiodinase এই এনজাইমটা T4 কে T3 তে কনভার্সন করে। কারণ আমরা জানি আমাদের বডিতে যে T3 কাজ করছে তারা কিন্তু 85% কনভার্সনের মাধ্যমে তৈরি হচ্ছে, অর্থাৎ T4 থেকে এই যে কনভার্সন 5' mono-deiodinase এনজাইমের মাধ্যমে কনভার্টেড হচ্ছে। আর রেস্ট 15%, মাত্র 15% আসছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে, সেটা মাথায় রাখবে। এজন্য কিন্তু যখন একটা হাইপোথাইরয়েড পেশেন্টদের আমরা থাইরক্সিন রিপ্লেসমেন্ট করি, তখন আমাদের টার্গেট থাকে যে T4টা আপার লেভেল অফ নর্মাল রেঞ্জে রাখার। কারণ এই যে T4টা আমরা পেশেন্টকে থাইরক্সিনটা সাপ্লাই দিচ্ছি, সেটা কিন্তু শুধুমাত্র T4 এর ঘাটতি পূরণ করবে বিষয়টা এমন নয়, আমাদের যে অ্যাক্টিভ হরমোন বা T3 সেটাও কিন্তু এই T4 থেকে কনভার্সনের মাধ্যমে তৈরি হবে। যার জন্য সেটা কোনোভাবেই যাতে আমাদের আপার লিমিট থেকে কম না হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই ছবিটা অবশ্যই ভালো করে দেখবেন, কিছু না হলেও আমাদের কয়েকটা স্টেপ আপনারা দেখবেন যারা এমডি ফ্যাকাল্টিতে আছেন, বিশেষ করে যেটা বললাম স্টেপ 8, এরপর স্টেপ 2, স্টেপ 3 এবং স্টেপ 4, এই স্টেপগুলোর নাম আপনারা একটু দেখে ফেলবেন। নেক্সটে চলে আসি, এই বক্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে থাইরয়েডের মধ্যে সব থেকে বেশি প্রশ্ন আসে। আপনারা দেখবেন যে রেসিডেন্সিতে এর আগে কয়েকবার প্রশ্ন এসেছে, এভাবেই খুব ইজি প্রশ্ন আসে এখান থেকে, যে প্রাইমারি থাইরোটক্সিকোসিস বা প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম হলে হুইচ স্টেটমেন্টস আর ট্রু, সেক্ষেত্রে TSH কেমন, T3 কেমন, T4 কেমন, এগুলো দিয়ে মোস্টলি প্রশ্ন আসে। তাহলে চলুন আমরা একটু বুঝে ফেলি। প্রাইমারি থাইরোটক্সিকোসিস আপনারা হয়তোবা সবাই কম বেশি জানেন, তারপরও দু একজনের কনফিউশন থাকতে পারে, এই যে প্রাইমারি সেকেন্ডারি তাদের উদ্দেশ্যে বলা। সো প্রাইমারি যখন আমাদের বলা হচ্ছে প্রাইমারি, সো আপনারা বুঝবেন যে এটা আমাদের যে গ্ল্যান্ডটা নিয়ে আমরা আলোচনা করছি বা যে গ্ল্যান্ডের হরমোন সেই গ্ল্যান্ডের সমস্যা। তাহলে প্রাইমারি থাইরোটক্সিকোসিস যদি আমরা বলি, তাহলে দেখুন এখানে T3 T4টা বেশি সিনথেসিস হচ্ছে আমাদের গ্ল্যান্ড থেকে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে হচ্ছে। সো যখনই আমরা জানি যে আমাদের বডিতে হোমিওস্ট্যাসিস মেনটেন করবার জন্য কিন্তু এই যে পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক এগুলো কাজ করছে। সো যখনই আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে T3 T4 বেশি বেশি সিনথেসিস হবে, তারা কিন্তু আমাদের পিটুইটারিকে একটা নেগেটিভ ফিডব্যাক পাঠিয়ে দিবে, যার জন্য তখন TSH টা কমে যাবে। এখানে সেই চেঞ্জটাই এসেছে, দেখুন TSH টা কিন্তু আনডিটেক্টেড হয়ে গেছে, যখনই T3 T4 বেশি তখন TSH আনডিটেক্টেড। এজন্য আমরা একে বলছি প্রাইমারি থাইরোটক্সিকোসিস। একইভাবে দেখুন প্রাইমারি T3 টক্সিকোসিস, এক্ষেত্রে বলেই দেওয়া হয়েছে T3 বেশি, সো T4টা আমরা নরমাল পাবো, T3 টা পাচ্ছি রেজড। সো T3 রেজড হলে সেটাও কিন্তু আমাদের TSH কে সাপ্রেস করে ফেলবে। সো প্রাইমারি T3 টক্সিকোসিস থেকে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে T3 প্রবলেম। নেক্সট আসি সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম বা সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস, যেটাই বলি না এখন, যদি এটা খুব আনকমন। সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম দেখুন বোঝা যাচ্ছে যে আমাদের পিটুইটারি গ্ল্যান্ডের সমস্যা, অর্থাৎ হায়ার সেন্টারে প্রবলেম হওয়ার কারণে TSH কম, যার জন্য T3 কম, T4 কম। অন্যদিকে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম যদি আমরা বলি, তাহলে T3 T4 কিন্তু কম থাকছে এবং এর জন্যই TSH টা বেড়ে যাচ্ছে। নেক্সটে আসি সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম এবং সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস, এটা কিন্তু পরীক্ষার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে এই বক্সটা থেকে যদি আমি বলি সবথেকে বেশি প্রশ্ন এসেছে কিন্তু এই জায়গাটা থেকে। তাহলে সাবক্লিনিক্যাল আপনারা মাথায় রাখবেন যে সাবক্লিনিক্যাল হচ্ছে সেই সিচুয়েশন যখন আমরা দেখবো যে T3 T4 অলমোস্ট নর্মাল রেঞ্জেই আছে, নর্মালের মধ্যে একটা স্টার আছে, অর্থাৎ কিছু কথা আছে, এটা আমি পরে বলি। তো T3 T4 মোটামুটি নর্মাল রেঞ্জে থাকবে, বাট আমাদের TSH টা সেটা চেঞ্জ হবে। বিষয়টা এরকম যে দেখুন যে সাবক্লিনিক্যাল হাইপোর কথা যদি আমরা বলি, এক্ষেত্রে T3 T4 দেখুন নর্মাল দেওয়া আছে,
বাট বিষয়টা হচ্ছে এটা লোয়ার লিমিট অফ নর্মাল রেঞ্জে থাকে। দেখবেন যেখানে যে অ্যানোটেশন দেওয়া আছে 3 বা 2 আপনারা দেখবেন নিচে দেওয়া আছে বক্সের নিচে যে লোয়ার লিমিট অফ নর্মাল রেঞ্জ, অর্থাৎ T3 T4টা মোটামুটি আমাদের থেকে আমাদের বডিতে গ্ল্যান্ডের প্রোডাকশন কিছুটা কমে যাচ্ছে। সো এটাকেই আমাদের হায়ার সেন্টার তখন ডিটেক্ট করতে পারে যে আমি যদি এই মুহূর্ত থেকে TSH-টা না বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমাদের কিছুদিন পর ট্রুলি হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করতে পারে। সো এখানে বিষয়টা ঠিক তাই হচ্ছে। দেখুন T3 T4টা যখনই লোয়ার লিমিট অফ নর্মাল রেঞ্জে চলে আসছে তখন কিন্তু আমাদের পিটুইটারি থেকে TSH-টা বেড়ে যাচ্ছে, এবং সেটা কেমন, সেটা কিন্তু খুব বেশি বাড়ছে না। দেখুন এটা হচ্ছে 5 থেকে 20 রেঞ্জে আসছে। আমরা জানি যে মোটামুটি নর্মাল লেভেল 5 পর্যন্ত TSH, তো সেটা 5 to 20 পর্যন্ত হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলছি সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। সো এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিসও বুঝতে পারবেন, জাস্ট অপোজিট। অর্থাৎ এখানে T3 T4 যদিও নর্মাল বলা আছে, বাট এখানে মূলত হচ্ছে T3 T4টা আমরা পাবো আপার লিমিট অফ নর্মাল রেঞ্জ, অর্থাৎ FT3 FT4 এর যে আপার বর্ডার নর্মালের সেই লেভেলে থাকবে। তখন আমাদের পিটুইটারি গ্ল্যান্ড ডিটেক্ট করবে যে আমি যদি এই মুহূর্তেই TSH একটু না কমিয়ে দিই তাহলে কিন্তু কিছুদিন পর এটা থাইরোটক্সিকোসিস হিসেবে প্রেজেন্ট করতে পারে। সো এটাকে প্রোটেক্টিভ মেকানিজম বলা যেতে পারে, যার জন্য যখনই T3 T4 বেড়ে যাচ্ছে বাট নর্মাল রেঞ্জের কাছাকাছি আছে সেই সিচুয়েশনে কিন্তু আমাদের TSH-টা আনডিটেক্টেড হয়ে গেছে। সেটাকে আমরা বলছি সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস। তো এটা মাথায় রাখবেন। আর আরেকটা বিষয়, এটা প্রশ্ন একবার এসেছে যে সাবক্লিনিক্যাল, অনেক আগে একবার এসেছে যে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আমরা কখন ট্রিটমেন্ট দিব, বাট এটা প্র্যাকটিক্যাল লাইফের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা একটু চাইলে মনে রাখতে পারেন যে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমে আমরা ট্রিটমেন্ট করছি এরকম যদি পেশেন্ট পাই সেক্ষেত্রে আমাদের ফাস্টিং লিপিড প্রোফাইল করতে হবে, অ্যান্টি টিপিও করা লাগবে। যদি অ্যান্টি টিপিও পজিটিভ থাকে বা পেশেন্টের ডিসলিপিডেমিয়া থাকে, পেশেন্টের ইনফার্টিলিটি থাকে, বা পেশেন্ট যদি গ্রোয়িং এতে কোনো চিলড্রেন হয়ে থাকে, এসব সিচুয়েশনে কিন্তু আমাদের ট্রিটমেন্ট করা লাগে। আর পাশাপাশি আমাদের TSH-টা মিনিমাম 10 এর উপরে থাকতে হবে। TSH যদি আমাদের 5 to 10 রেঞ্জে থাকে তাহলে কিন্তু আমরা ট্রিটমেন্ট শুরু করবো না এই পেশেন্টের। একইভাবে সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস এক্ষেত্রে আমরা কখন ট্রিটমেন্ট দিব? এক্ষেত্রে যদি পেশেন্টের বয়স 60-65 বা আমাদের এলডারলি পেশেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের দিতে হয়। আর যদি TSH-টা লেস দ্যান 0.01 থাকে সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট দিব। আর ট্রিটমেন্ট না করলে কি সমস্যা হবে? এক্ষেত্রে কিন্তু অস্টিওপোরোসিস হতে পারে, কারণ আমরা জানি যে থাইরয়েড হরমোন কিন্তু একদিকে অস্টিওব্লাস্টিক এবং অস্টিওক্লাস্টিক দুই রকম অ্যাক্টিভিটি বাড়ায়, বাট ইউজুয়ালি সে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেশি করে, যার জন্য বোন রিসর্পশন বেশি হয়ে অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে পেশেন্টের, এবং অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে, যেটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। সো এই দুটো প্রিকশনের জন্য আমাদের সেক্ষেত্রে যদি পেশেন্টের এলডারলি হয়ে থাকে 60-65 or অ্যাবভ, আর যদি পেশেন্টের TSH-টা লেস দ্যান 0.01 হয়ে থাকে সেক্ষেত্রে সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস আমরা ট্রিটমেন্ট দিব। এটা মাথায় রাখবেন। আরেকটা ইম্পর্টেন্ট টপিক এখান থেকে যে নন থাইরয়েডাল ইলনেস। সো এটা হচ্ছে যে আসলে থাইরয়েডে কোনো সমস্যা না, একটা পেশেন্ট আপনার কাছে এসেছে, সেটা হতে পারে নিউমোনিয়া বা আদার লাং ডিজিজ অর ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, এনি আদার ডিসঅর্ডার। একটা প্রাইমারি ডিসঅর্ডারের জন্য আপনি সেকেন্ডারিলি থাইরয়েড কিছু চেঞ্জ পেলেন, সেটাকে আমরা বলছি নন থাইরয়েডাল ইলনেস বা সিক ইউথাইরয়েডিজম। অর্থাৎ এক্ষেত্রে থাইরয়েডের কোনো সমস্যা নয়, অন্য একটা গ্ল্যান্ডের আমাদের বডি যেহেতু ডিজিজ আছে সেজন্য আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা একটু নর্মাল থাকা সত্ত্বেও কিন্তু অ্যাবনর্মাল ফাইন্ডিং শো করছে, তাকে আমরা বলছি সিক ইউথাইরয়েডিজম। তো এক্ষেত্রে চেঞ্জটা কেমন থাকে একটু মাথায় রাখবেন। এই যে সিক ইউথাইরয়েডিজমে মেইনলি প্রবলেম থাকে আমাদের যে T4 থেকে T3 তে কনভার্সন হয়, আপনারা জানেন যে 5 প্রাইম মনো ডি আয়োডিনেজের মাধ্যমে হচ্ছে। সো এই যে T4 to T3 কনভার্সন, এই কনভার্সনটা হতে পারে না, যার জন্য কি হয়, যখনই দেখুন এটা যদি আমি বলি T4 থেকে নরমালি T3 তে কনভার্সন হয়ে থাকে 85% ক্ষেত্রে। সো যখন এই কনভার্সনটা হবে না, কনভার্সন যদি না হয় তাহলে কি হবে, আমাদের T4 যেটা ছিল সেটা হয় নরমাল থাকবে অথবা বেড়ে যাবে, আইদার নরমাল অর ইনক্রিজড। অন্যদিকে যেহেতু T3 তে কনভার্সন হচ্ছে না, সেক্ষেত্রে হতে পারে কি আগে থেকেই যেটা কনভার্টেড হয়ে আছে সেটা নরমাল রেঞ্জ শো করতে পারে, অথবা কিছুদিন পর
কমে যেতে পারে। সো এটা হচ্ছে ইনিশিয়াল ফাইন্ডিং, অর্থাৎ T4 থেকে T3 তে কনভার্সন হয় না, যার জন্য T4 টা নরমাল অথবা ইনক্রিজ থাকে এবং T3 টা থাকে নরমাল অর ডিক্রিজ। বাট T3 কখনো আমরা বেশি পাবো না, T4 কখনোই কম পাবো না, কারণটা নিশ্চয় তারা জানেন। বাট এটা ইনিশিয়াল স্টেজে। বাট লেটার স্টেজে গিয়ে যেটা হয় TSH টাও কমে যায়, দ্যাট ইজ লো TSH। এবার খেয়াল করুন মজার একটা বিষয়, TSH যখনই লো হচ্ছে তখন কিন্তু আমাদের সিকিউথাইরয়েডিজমে আমরা ফাইন্ডিংটা পাচ্ছি অনেকটাই সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমের মতো। যখন বডিতে TSH নাই তখন কিন্তু T4 কম, T3 কম, সবকিছু কম। সো আমরা দুই রকম ফাইন্ডিং পেতে পারি, একটা হচ্ছে এই যে T4 নরমাল অথবা ইনক্রিজড, T3 নরমাল অথবা ডিক্রিজড, আর আরেকটা পেতে পারি TSH কম, T4 কম এবং T3 কম, সবকিছু কম। তাহলে এই দুই রকম প্রেজেন্টেশন নিয়ে কিন্তু আমরা পেতে পারি। সো মাথায় রাখবেন, এটা এমসিকিউ হিসেবে আসতে পারে। নেক্সটে চলে আসি, এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে দুই ভাবে প্রশ্ন আসতে পারে। পার্সেন্টেজ মনে রাখার দরকার নেই, শুধু একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে গ্রেভস ডিজিজ হচ্ছে সব থেকে কম। তাহলে গ্রেভস ডিজিজের পার্সেন্টেজ একটু দেখুন, ফ্রিকোয়েন্সি হচ্ছে 76%, যেটা নির্দ্বিধায় বলা যায় এটা হচ্ছে সব থেকে কমন কজ আমাদের থাইরোটক্সিকোসিসের। তাহলে এই পয়েন্টটুকু একটু মাথায় রাখবেন। পাশাপাশি এর পরে যদি আপনাদের আরো দুইটা কজ জিজ্ঞাসা করা হয়, সেটা হবে মাল্টিনোডুলার গয়টার এবং সলিটারি থাইরয়েড অ্যাডেনোমা। তাহলে এই তিনটা কজ মোস্ট খেয়াল রাখবেন, মোস্ট কমন বলা হয়েছে কিনা। রেসিডেন্সি পরীক্ষা যেটা প্রবলেম হয়, যে সময়টা যেহেতু কম থাকে, তো আপনার প্রশ্ন দেখার একটু গাফিলতির জন্য কিন্তু আপনার পুরো একটা প্রশ্নে আপনার মার্কস 0 হয়ে যেতে পারে, সেটা একটু মাথায় রাখবেন। বাকি কজগুলো দেখুন, থাইরয়েডাইটিসে আমরা জানি যে হাইপো এবং হাইপার দুই রকম প্রেজেন্টেশন হতে পারে, তো এটা মাথায় রাখবেন। নেক্সট আয়োডিন ইনডিউসডেও দুই রকম প্রেজেন্টেশন আসতে পারে, এক্সট্রা থাইরয়েডাল সোর্সটা একটু মাথায় রাখবেন। এক্ষেত্রে যেটা প্রবলেম হয়, আপনাকে প্রশ্ন দিয়ে দিল যে থাইরোটক্সিকোসিসের কজ কি কি। তো সেক্ষেত্রে দেখুন, প্র্যাকটিসের থাইরোটক্সিকোসিস যদি বলে, বা ক্রোমা ওভারি অথবা পিউটারি অ্যাডেনোমা, কোরিওকার্সিনোমা, হাইড্রাটিডিফর্ম মোল, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আমাদের এটা মিস হয়ে যেতে পারে। তাহলে এই যে লাস্টের যে দুইটা, এটা অবশ্যই আলাদাভাবে খেয়াল রাখবেন। এরপর দেখুন ফলিকুলার কার্সিনোমা উইথ অর উইদাউট মেটাস্টাসিস, এটা কিন্তু পরীক্ষায় একটু কনফিউজ করে আপনাদেরকে প্যাপিলারি কার্সিনোমা দিয়ে। সো এই পয়েন্টগুলো একটু খেয়াল রাখবেন, যেগুলো বললাম আপনারা যদি সামনে রিভিশন থাকে তাহলে একটু মার্ক করে নেবেন। নেক্সটে চলে আসি, এক্ষেত্রে কয়েকটা কথা একটু মাথায় রাখতে হবে, এত কিছু দরকার নেই এখানে। সেটা হচ্ছে এখানে যে কথাটা বলা হয়েছে, আমাদের অনেকের একটা ধারণা থাকে যে লিড ল্যাগ, লিড রিট্রাকশন এগুলো হয়তো আমাদের গ্রেভস ডিজিজের অবভিয়াস ফাইন্ডিং, বাট এটা নয়, এটা যে কোনো ধরনের থাইরয়েড ডিসঅর্ডারে আমরা পেতে পারি। হাইপারথাইরয়েডিজম আমরা পাই। আর গ্রেভস ডিজিজের কথা যদি বলি, আমি আগে তিনটা বলেছি, একটা হচ্ছে এক্সোথ্যালমাস, দেন ডিফিউজ গোইটার উইথ ব্রুই, প্রিটিবিয়াল মিক্সিডিমা, পাশাপাশি পেরিওবেডাল ইডেমা, কনজেক্টিভাল ইরিটেশন, ডিপ্লোপিয়া এবং থাইরয়েড অ্যাক্রোপ্যাচি, এই ফাইন্ডিং গুলো পেতে পারি, যেগুলো অবভিয়াস ফাইন্ডিং অফ গ্রেভস ডিজিজ। তাহলে মাথায় রাখবেন, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আর এরপর ইনভেস্টিগেশনের মধ্যে কয়েকটা কথা বলা হয়েছে, এটা আমি আপনাদেরকে ন্যারেট করে দিই, আপনারা এখন বইটা না দেখলেও হবে। যেটা হচ্ছে, আমরা ফার্স্টে যদি বলা হয় যে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন কি, সেক্ষেত্রে T3, T4, TSH। বাট এটা যদি SBA তে আসতো, যদি আপনারা রেসিডেন্সি পরীক্ষা দিচ্ছেন, যদি আমাদের HCPS এর জন্য, সেক্ষেত্রে আমাদের বেস্ট অ্যান্সার হবে TSH। বাট রেসিডেন্সি পরীক্ষার জন্য এটা মাথায় রাখবেন যে থাইরয়েডের জন্য কিন্তু TSH, FT3, FT4। এবং এখানে দেখুন সেরাম T3, T4 বলা হলো, আমাদের যদি অপশনে থাকে টোটাল T3, টোটাল T4 এবং FT3, FT4, অবশ্যই অ্যান্সার হবে FT3, FT4। একটু বলে রাখি যে কেন আমরা এটা করছি, আপনারা নিশ্চয়ই সকলে জানেন, তারপরও যদি দু একজনের অজানা থাকে তাদের জন্য বলা, আমরা কিন্তু কখনোই টোটাল T3 বা T4টা র্যান্ডমলি করবো না। কারণ হচ্ছে আমরা দেখলাম যে মোর দ্যান 99% থাইরয়েড কিন্তু প্রোটিন বাউন্ড, এবং আমাদের জানি কিছু কিছু সিচুয়েশন আছে যেখানে প্রোটিনিউরিয়া হতে পারে বা আমাদের প্রোটিন এক্সেস হতে পারে। সেই সিচুয়েশন গুলোতে কিন্তু আমরা যদি টোটাল T3, টোটাল T4 পাই, তাহলে অ্যাকচুয়াল রেজাল্ট কখনোই পাবো না। যার জন্য সেক্ষেত্রে আমরা টোটাল T3 বা টোটাল T4 কে কখনোই প্রিফার করি না। যেমন ধরো একটা পেশেন্টের প্রোটিনিউরিয়া আছে বা ম্যালনিউট্রিশন আছে, পেশেন্টের প্রোটিন লজিক এন্টেরোপ্যাথি আছে, সো এই সিচুয়েশন গুলোতে কি হচ্ছে, পেশেন্টে কিন্তু প্রোটিন বডিতে ডেফিসিয়েন্ট। সো তখন যদি আমরা একটা পেশেন্টের থাইরয়েড স্ট্যাটাস চেক করতে যাই, TSH টা আমরা পেলাম, বাট টোটাল T3, টোটাল T4 কিন্তু আমরা তখন কম পাবো। যার জন্য আমাদের একটা ফ্যালাসি আসতে পারে, একটা পেশেন্টের দেখা গেল যে হাইপোথাইরয়েডিজম নাই, তারপর আমাদের মনে হচ্ছে এটা হাইপোথাইরয়েডিজম। অন্যদিকে কিছু কিছু সিচুয়েশন আছে, যেমন একটা ফিমেল পেশেন্ট যদি প্রেগনেন্ট থাকে বা যদি ওসিপি বা স্ট্রোজেন কন্টেনিং কোনো পিল বা ড্রাগ পেয়ে থাকে, তাহলে কিন্তু তার প্রোটিন আমাদের সেক্ষেত্রে যেটা হচ্ছে যে টোটাল T3, টোটাল T4টা বেশি পাবো, যার জন্য আমাদের মনে হবে পেশেন্টের হাইপারথাইরয়েডিজম। সো এই ফ্যালাসিগুলো অতিক্রম করবার জন্য কিন্তু আমরা
FT3 এবং FT4টা চেক করে থাকে। সেটা মাথায় রাখবেন। কখনোই পরীক্ষার জন্য যদি এরকম প্রশ্ন আসে FT3 এবং টোটাল T3 এটা নিয়ে কিন্তু আপনারা কনফিউজ করবেন না, কারণ পরীক্ষার হলে জানেন যে রেসিডেন্সির সময় খুবই কম, এই শর্ট টাইমে কোনোভাবে কোনো কনফিউশন রাখা যাবে না। আর এরপরে যে কথাটা বলা হয়েছে আমরা জানি যে ট্রাকটা মোস্ট কমনলি প্রেজেন্ট থাকে এটা আমাদের প্রেসিডেন্সির সাথে। আর যদি বলি যে টিপিও যেটা সেটা মোস্টলি প্রেজেন্ট থাকে আমাদের হাশিমোটোস থাইরয়েডাইটিস বা হাইপোথাইরয়েডিজমের সাথে। নেক্সট এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট, তো এটা আপনাদের কাছে আমার সাজেশন হচ্ছে যে আপনারা অবশ্যই যে ফিজিওলজি যেটা পড়েছেন সেটার সাথে আপনারা কোরিলেট করে এটা পড়ে ফেলবেন, কারণ যদি আপনারা ব্লাইন্ডলি এই বক্সটা পড়তে যান তাহলে কিন্তু একটু ডিফিকাল্ট মনে হতে পারে। তো আমি একটু চেক করি যে আপনারা কোনো প্রশ্ন করেছেন কিনা, ফেসবুকে কয়েকজন লাইভ দেখছেন। ওকে, আমরা তাহলে কন্টিনিউ করি। এক্ষেত্রে কমন সিমটম গুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেমন ওয়েট লস হতে পারে ডিসপাইট নরমাল অর ইনক্রিজড অ্যাপেটাইট, হিট ইনটলারেন্স। কারণ আপনারা যারা ফিজিওলজি পড়েছেন ইতিমধ্যে আপনারা জানেন যে থাইরয়েড হরমোন কিন্তু আমাদের মেটাবলিক হরমোন, অর্থাৎ তারা মেটাবলিজমটাকে বাড়িয়ে দেয়। যখন মেটাবলিজম বেশি হচ্ছে তখন কিন্তু আমাদের বডিতে হিট প্রোডাকশন হচ্ছে, তার জন্য আমরা এক্ষেত্রে হিট ইনটলারেন্স পাচ্ছি। সোয়েটিং হয়ে থাকে থাইরয়েড হরমোন বেশি হয়ে থাকলে, আর পালপিটেশন হয়, কারণ যেহেতু বেটা 1 রিসেপ্টরকে পটেনশিয়েট করে হার্টে, তার জন্য হার্ট রেটটা বেড়ে যায়, তো পালপিটেশন ডেভেলপ করছে। ট্রেমর হতে পারে, আর রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, ডিসনিয়া হতে পারে, সেটা পালপিটেশনের সাথে রিলেটেড। আর সাইনের মধ্যে থাইরোটক্সিকোসিস ক্ষেত্রে যেহেতু ক্যাটাবলিজম বেশি হচ্ছে, যার জন্য ওয়েট লস হচ্ছে, এনার্জি লস হচ্ছে বডি থেকে, ট্রেমর হচ্ছে, পামার এরাইথেমা, যেহেতু হিট ইনটলারেন্স, হিট প্রোডাকশন হচ্ছে বেশি বেশি মেটাবলিজমের কারণে। আমরা জানি যে হিট হলে কিন্তু হিট প্রোডাকশন হলে আমাদের কিউটেনিয়াস ভেসোডাইলেশন হয়ে থাকে। সাইনাস ট্যাকিকার্ডিয়া বেটা 1 রিসেপ্টর পটেনশিয়েট করবার জন্য হার্টে ট্যাকিকার্ডিয়া হচ্ছে। আর লিড ল্যাগ লেট ডিটেকশন, যেটা যে কোনো ধরনের থাইরোটক্সিকোসিস হলে কিন্তু হতে পারে। নেক্সট আসি, আমরা যদি হাইপোথাইরয়েডিজমের কথা বলি তাহলে জাস্ট অপোজিট, মেটাবলিজম হচ্ছে না, সো তার জন্য এক্ষেত্রে কি হবে, কোল্ড ইনটলারেন্স, হিটও প্রোডাকশন হয় না, এজন্য কোল্ড ইনটলারেন্স। আর এক্ষেত্রে কিন্তু সোয়েটিংটা লস হয়ে যায়, যার জন্য আমাদের ড্রাই স্কিন, ড্রাই হেয়ার থাকে। আর একটা বিষয় খেয়াল রাখবেন, মেনোরেজি আপনারা সকলেই জানেন। মোটামুটি আমরা যদি বলি যে থাইরোটক্সিকোসিসের ক্ষেত্রে সিক্রেশন গুলো বাড়ে, যেমন আমাদের গাটের ক্ষেত্রে যদি বলি হাইপার ডেফিকেশন হয়ে থাকে, বা যেটাকে ডায়রিয়া হিসেবে বলা হয়েছে। শুধুমাত্র আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানে মাথা রাখবে যেটা উল্টা, অর্থাৎ থাইরোটক্সিকোসিস হচ্ছে আমাদের অ্যামেনোরিয়া বা অলিগোমেনোরিয়া, আর হাইপোথাইরয়েডিজমের পেশেন্টে কিন্তু আমরা মেনোরেজিয়া পেয়ে থাকি, তো এটা মাথায় রাখবেন। নেক্সট আছি, আরো কিছু ফাইন্ডিং আছে। দেখুন অস্টিওপোরোসিস আমি আগে এক্সপ্লেন করেছি কেন, ডায়রিয়া বা হাইপারডেফিকেশন এটা বলেছি, এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। পাশাপাশি প্লুরাইটিস, অ্যালোপেশিয়া, পিরিয়ডিক প্যারালাইসিস, এই পয়েন্টগুলো একটু মাথায় রাখবেন। অ্যান্টেল ফিব্রিলেশন আগেই বলেছি, বেটা 1 রিসেপ্টর পটেনশিয়েশন হচ্ছে, হার্ট বেড়ে যাচ্ছে, অ্যান্টেল ফিব্রিলেশন ডেভেলপ করতে পারে। সিস্টোলিক হাইপারটেনশন, এটা একটু মাথায় রাখবেন যে আমাদের থাইরোটক্সিকোসিসে কিন্তু সিস্টোলিক হাইপারটেনশন হতে পারে, যেহেতু বেটা 1 রিসেপ্টর পটেনশিয়েশন হচ্ছে, হার্ট রেট, ফোর্স অফ কন্ট্রাকশন বেড়ে যাচ্ছে, কার্ডিয়াক আউটপুট বেড়ে যাচ্ছে, এজন্য কিন্তু সিস্টোলিক হাইপারটেনশন হচ্ছে। অন্যদিকে দেখুন হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রেও কিন্তু আরেকটা হাইপারটেনশন দেওয়া আছে, বাট এক্ষেত্রে ডিটেলস বলা হয়নি। সো হাইপোথাইরয়েডিজম হলে কিন্তু আমাদের ডায়াস্টোলিক হাইপারটেনশন হয়ে থাকে, কারণ এক্ষেত্রে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা বেড়ে যায়, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাওয়ার কারণে এক্ষেত্রে ডায়াস্টোলিক হাইপারটেনশন। তাহলে দুইটাতে হাইপারটেনশন, বাট একটাতে সিস্টোলিক আর একটাতে ডায়াস্টোলিক। নেক্সট এই জায়গাটা একটু খেয়াল করুন, এটা নিয়ে অনেক সময় পরীক্ষার কনফিউশন হয় যে গাইনোকোমেশিয়া এবং গ্যালাক্টোরিয়া। সো গ্যালাক্টোরিয়ার বিষয়টা হচ্ছে যখনই হাইপোথাইরয়েডিজম হচ্ছে, অর্থাৎ T3 কমে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের থাইরোটক্সিন রিলিজিং হরমোন সিক্রেশন হচ্ছে, এবং এই যে থাইরোট্রপিন রিলিজিং হরমোন তার সাথে কিন্তু আমাদের প্রোল্যাক্টিনের একটা সাইড কানেকশন আছে। একটা দেখবেন যে যখনই থাইরোট্রপিন রিলিজিং হরমোন সিক্রেশন হয়, সে প্রোল্যাক্টিন একটা ধাক্কা দিয়ে আসে। এই প্রোল্যাক্টিনের ধাক্কার কারণে কিন্তু এক্ষেত্রে অনেক সময় গ্যালাক্টোরিয়া পেতে পারি, যেটা আমাদের গ্যালাক্টোরিয়া যে বক্সটা আছে সেখানে কিন্তু দেওয়া নাই। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আজকে আমরা রিপ্রোডাক্টিভ নিয়ে আলোচনা করছি না, সো আপনারা যারা দেখছেন অবশ্যই গ্যালাক্টোরিয়ার ওই যে আমাদের গ্যালাক্টোরিয়া না, গাইনোকোমেশিয়ার যে বক্সটা, গাইনোকোমেশিয়ার হয়ে থাকে আমাদের জাস্ট অপোজিটে, দ্যাট ইজ থাইরোটক্সিকোসিস। সো গাইনোকোমেশিয়ার বক্সে কিন্তু আমাদের থাইরোটক্সিকোসিসটা দেওয়া নাই, এটা একটু লিখে রাখবেন। আর গ্যালাক্টোরিয়া তো আপনাদেরকে বললামই, যখনই T3 T4 কমে যাচ্ছে, টিআরএইচ বাড়ছে, টিআরএইচ প্রোল্যাক্টিনকে সিক্রেশন করছে, যার জন্য তখন গ্যালাক্টোরিয়া হতে পারে। সো মাথায় রাখবেন থাইরোটক্সিকোসিসে হচ্ছে গাইনোকোমেশিয়া এবং হাইপোথাইরয়েডিজমে ডেভেলপ করছে গ্যালাক্টোরিয়া। সো মোটামুটি এই ফাইন্ডিংগুলো একটু দেখে রাখবেন। নেক্সটে চলে আসি, এই যে থাইরয়েড সিনটিগ্রাফির যে ফাইন্ডিংটা, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখুন লো আপটেক, এটা পরীক্ষায় ইনভ্যারিয়েবলি আসে, বহুবার এসেছে রেসিডেন্সি পরীক্ষায়, সো এটা কখনোই ভুল করা যাবে না। লো আপটেক হচ্ছে ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস, অর্থাৎ আমাদের যে সাবক্লিনিকাল যে কজগুলো আমরা দেখলাম সেখানে হতে পারে, পাশাপাশি এক্সট্রা থাইরয়েড T4 সোর্স।
তোমার ওভারি বা আদার যে এক্সট্রা থাইরয়েড গ্রন্থগুলো আছে সেক্ষেত্রে হতে পারে। টক্সিক অ্যাডেনোমা দেখুন একটা জায়গায় আপটেক হয়েছে, সেটাকে আমরা বলছি টক্সিক অ্যাডেনোমা। অন্যদিকে টক্সিক মাল্টিনোডুলার গয়টার যেটা, সেখানে দেখুন বিভিন্ন জায়গায় একটা পেঁচি পেঁচি আপটেক হচ্ছে, সেটাকে বলছি টক্সিক মাল্টিনোডুলার গয়টার। আর যদি টোটাল গ্ল্যান্ডেরই আপটেকটা বেড়ে যায় তখন আমরা বুঝতে পারবো এটা হচ্ছে গ্রেভস ডিজিজ। তাহলে এই ছবিটা অবশ্যই আপনারা ভালো করে দেখবেন, তার সাথে এই ফাইন্ডিংটা, এইটা রেসিডেন্স পরীক্ষার জন্য 5 স্টার, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আসি কজ অফ হাইপোথাইরয়েডিজম। তো কিছু কমন কজ আমাদের আগেই পড়া হয়ে গেছে, যেমন দেখুন যে ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস, আয়রন ডেফিসিয়েন্সি, এগুলো দুইটাতেই কমন। মোস্ট কমন হচ্ছে হাশিমোটোস থাইরয়েডাইটিস, ওখানে যেমন ছিল ব্রেস্ট ডিজিজ থাইরোটক্সিকোসিসে, একইভাবে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে মোস্ট কমন হচ্ছে হাশিমোটোস থাইরয়েডাইটিস, এটা মাথায় রাখবেন। সো অ্যান্টি টিপিওটা পজিটিভ আমি আগেই বললাম, এক্ষেত্রে মোস্ট কমনলি প্রেজেন্ট থাকে। এরপর আর্ট্রোজেনিক কিছু কজ আছে, এটা নেক্সট কজ। তো আমাদের সার্জারি হতে পারে বা অ্যান্টিথাইরয়েড ড্রাগ ইন্ডিউস হতে পারে। নেক্সট ট্রানজিয়েন্টটা আগেই বললাম, আয়োডিন ডেফিসিয়েন্সি বলা হয়ে গেছে। কনজেনিটাল আপনারা সকলেই জানেন। ইনফিল্ট্রেটিভ কজটা আলাদাভাবে মাথায় রাখবেন, যে অ্যামাইলোইডোসিস হতে পারে, উইডালস থাইরয়েডাইটিস বা সার্কোইডোসিস। নেক্সট আসি। সো এখানে কিছু কথা বলা হয়েছে, আমি একটু আপনাদের শর্টকাটে বলে দিই, আপনারা একটু শুনলেই হবে। দেখুন ইসিজি ফাইন্ডিংটা দেখানো হয়েছে আমাদের হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে, যেটা হচ্ছে সাইনাস ব্রাডিকার্ডিয়া পাই উইথ লো ভোল্টেজ ইসিজি অনেক সময় পেয়ে থাকি, এবং এসটি ক্ষেত্রে এবং পিওর হ্যাপারবালিটি, শুধু এইটুকু মাথায় রাখলে হবে। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে এত কিছু দেখা লাগবে না, আপনারা একটু খেয়াল রাখুন যে আমাদের হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কিন্তু আমরা লো ডোজ দিয়ে শুরু করি, যেটা হচ্ছে 50 মাইক্রোগ্রাম। আমরা 50 মাইক্রোগ্রাম একটা সিঙ্গেল ট্যাবলেট দিয়ে শুরু করি এবং গ্রাজুয়ালি আমরা ইনক্রিজ করি, মোটামুটি 100 থেকে 150 মাইক্রোগ্রাম পার ডেতে আমরা পেশেন্টকে মেনটেন করি। আর এক্ষেত্রে টেস্ট করতে গেলে আমাদের পেশেন্টের ইভ্যালুয়েশনের জন্য অবশ্যই 6 সপ্তাহের একটা গ্যাপ দিতে হবে। 6 সপ্তাহ পর আমরা টিএসসি দিয়ে আমরা এটা দেখবো যে পেশেন্টের রিপ্লেসমেন্ট হচ্ছে কিনা। আর এটা এই কথাটা আমি আগে আপনাদেরকে বলেছি, লিভোথাইরক্সিন দিয়ে আমরা যখন পেশেন্টের রিপ্লেস করছি সেক্ষেত্রে অবশ্যই টি4টা আপার লিমিট অফ নরমাল রেঞ্জে থাকতে হবে, কারণ টি4 থেকে কিন্তু আমাদের 85% ক্ষেত্রে টি3টা আমরা পেয়ে থাকি। জাস্ট এই কথাগুলো এখানে বলা হয়েছে। নেক্সট আসি গ্রেভস ডিজিজ। সো গ্রেভস ডিজিজ দেখুন ক্যান অকার এট এনি এজ, যে কোনো বয়সে হতে পারে, বা মোস্ট কমন। যেহেতু আমরা থাইরোটক্সিকোসিসের মধ্যে গ্রেভস ডিজিজটা সব থেকে বেশি পাই, তাহলে কয়েকটা কথা মাথায় রাখতে হবে, যেটা একটা কোশ্চেন হিসেবে চলে আসতে পারে। দেখা গেল 5টা স্টেপ চলে এসেছে গ্রেভস ডিজিজ থেকে। সো এটা মোস্ট কমন ওমেনে হয়, কারণ আমরা জানি যে এটা একটা, যেহেতু আমাদের মোটামুটি থাইরয়েড ডিসঅর্ডারটা কিন্তু ফিমেলেই কমন, 30 থেকে 50 বছর বয়সে হতে পারে। এই জায়গাটা একটু মাথায় রাখবেন। সাধারণত এরকম লম্বা স্টেমের মধ্যে এই একটা চলে আসে যে মোস্ট কমন ম্যানিফেস্টেশন ইজ থাইরোটক্সিকোসিস উইথ অর উইদাউট ডিফিউজ গয়টার। অর্থাৎ আমাদের একটা ধারণা হয়ে গেছে, আমরা যেহেতু দেখে আসছি ডিফিউজ গয়টার উইথ ব্রুই, ডিফিউজ গয়টার উইথ ব্রুই, সো অনেক সময় কিন্তু ডিফিউজ গয়টার নাও থাকতে পারে। অর্থাৎ যে অবভিয়াস বা কার্ডিনাল ফিচার গুলো বলা হলো একটু আগে বললাম ব্রেস্ট ডিজিজের, বিষয়টা এরকম নয় যে সবগুলোই থাকতে হবে, আপনার একটা বা দুইটা থাকতে পারে। কিন্তু এটা মাথায় রাখবেন যে উইথ অর উইদাউট ডিফিউজ গয়টার না থাকলেও কিন্তু আমাদের ব্রেস্ট ডিজিজ হতে পারে। এরপর ড্রাব, এটা আগেই বলেছি। নেক্সটে আসি, এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট, ড্রাগ কজ থেকে এর আগেও প্রশ্ন এসেছে। সো মাথায় রাখবেন যে অ্যান্টিথাইরয়েড ড্রাগের মধ্যে এই ডিসঅ্যাডভান্টেজটা সব থেকে ইম্পর্টেন্ট। সো প্রথমে যেটা আছে আমাদের কার্বিমাজল। সো দেখুন কার্বিমাজলের মোস্ট কমন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হাইপারসেনসিটিভিটি, এবং এরপরই গ্রানুলোসাইটোসিস। এটা একটু মাথায় রাখবেন, একটা স্টেম যদি চলে আসে থাক মোস্ট কমন ডিসঅ্যাডভান্টেজ অফ কার্বিমাজল ইজ গ্রানুলোসাইটোসিস। আমি শিওর যে আপনাদের 50% মোটামুটি এটা 2 দিয়ে ফেলবেন, কারণ অনেকের একটা ধারণা আছে, একটা মিসপারসেপশন আছে যে গ্রানুলোসাইটোসিস মোস্ট কমন, কারণ এটা নিয়ে যেহেতু আমরা পরীক্ষায় বেশি ডিল করে থাকি। বাট মোস্ট কমন কিন্তু হাইপারসেনসিটিভ। দেখুন 2% একটা, আরেকটা হচ্ছে 0.2%। তো এই জায়গাটা একটু মাথায় রাখবেন। পাশাপাশি হেপাটোটক্সিসিটি কিন্তু মোস্ট কমনলি হয়ে থাকে আমাদের প্রোপাইল থায়োইউরাসিল, এটাও একটু মাথায় রাখবেন, কারণ কার্বিমাজল কিন্তু আমাদের হেপাটিক ডিজিজ করতে পারে, বাট সেটা হচ্ছে সিস্টিক লিভার ডিজিজ, দ্যাট ইজ নট হেপাটোটক্সিসিটি, এটা মাথায় রাখবেন। তাহলে সাইড ইফেক্ট গুলো খুবই ইম্পর্টেন্ট। আর আপনারা জানেন যে আমাদের ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি বা ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রে কিন্তু আমরা প্রোপাইল থায়োইউরাসিল প্রেফার করি, বাকি সব ক্ষেত্রে আমাদের ইন্ডিকেশন হচ্ছে কার্বিমাজল। তারপরও কিছু স্পেসিফিক ড্রাগের কথা বলা হয়েছে, ড্রাগের ইন্ডিকেশন, যেমন দেখুন যে আমাদের ফার্স্ট এপিসোড যদি হয়ে থাকে সেটা 40 বছরের কম, অর্থাৎ ইয়াং পেশেন্ট যদি আর্লি প্রেজেন্টেশন হয়ে থাকে এবং যদি ফার্স্ট এপিসোড হয়ে থাকে সেক্ষেত্রে আমরা অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করছি। এবং যদি আমাদের ড্রাগ দিয়ে কাজ না হয় সেক্ষেত্রে আমরা সার্জারিতে চলে যাব। আর সার্জারি করার পরও যদি রিকারেন্স হয়ে থাকে সেক্ষেত্রে আমরা যাচ্ছি আমার থার্ড অপশন, দ্যাট ইজ রেডিও আয়োডিন থেরাপি। বাট রেডিও আয়োডিন থেরাপির ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমাদের যদি কোনো অ্যাক্টিভ গ্রেভস অপথ্যালমোপ্যাথি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা দিতে পারবো না।
এবং প্রেগনেন্সি বা প্লান্ট প্রেগনেন্সি যদি 6 মান্থ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা রেডিও আয়োডিনটা অ্যাভয়েড করব। সো এই বক্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, যেখান থেকে এর আগে কয়েকবার প্রশ্ন এসেছে। নেক্সটে চলে আসে আমাদের ম্যালিগন্যান্ট থাইরয়েড ডিসঅর্ডার। সো ম্যালিগন্যান্ট থাইরয়েড ডিসঅর্ডারের মধ্যে নামগুলো আপনারা খেয়াল রাখবেন কি কি আছে। সো লিম্ফোমাটা অনেক সময় আমরা ভুলে যাই, এটা একটু মাথায় রাখবেন যে লিম্ফোমা দেখলে কিন্তু আমরা এটা হেমাটোলজি ভেবে ফলস দিয়ে ফেলি। লিম্ফোমা কিন্তু থাইরয়েড লিম্ফোমাটা একটা ক্লাসিফিকেশনের মধ্যেই আছে, এটা মাথায় রাখবেন। আর মোস্ট কমন যদি আমরা বলি তাহলে দেখুন প্যাপিলারি কার্সিনোমাটা সবথেকে কমন, তাহলে এটা স্টেম হিসেবে ইম্পর্টেন্ট। নেক্সট আছে কিছু ডিফারেন্সিয়েটেড কার্সিনোমা আছে, তার মধ্যে প্যাপিলারি কার্সিনোমা আমরা আগে দেখেছি মোস্ট কমন এবং এটা 90% সব থেকে বেশি কমন, সেটাই বলা হয়েছে। আর ফলিকুলার কার্সিনোমা যেটা সিঙ্গেল এনক্যাপসুলেটেড এবং এটা ব্লাড বর্ন বা হেমাটোজেনাস, তাহলে এটা একটু মাথায় রাখবেন। অনেক সময় আমাদের কোনটা লিম্ফেটিক রুটে যায় কোনটা হেমাটোজেনাস রুটে যায়, এটা একটু কনফিউশন ক্রিয়েট হয় অনেক সময়। তো এটার জন্য আমার মনে হয় এই বিষয়টা একটু মাথায় রাখতে পারেন। আমি যেভাবে মনে রাখতাম আপনারা একটু চাইলে ইউজ করতে পারেন। এফবি, ফেসবুক, অর্থাৎ আমরা সব থেকে বেশি তো ফেসবুক এখন আসলে সারাদিনের মধ্যে আমরা ইউজ করি সবাই কম বেশি। সো দেখুন এফবি, এফ এ হচ্ছে ফলিকুলার কার্সিনোমা আর বি তে হচ্ছে ব্লাড বর্ন। সো এটাতে যদি আপনারা ফলিকুলার কার্সিনোমা মনে রাখতে পারেন তাহলে কিন্তু প্যাপিলারি কার্সিনোমা যেটা লিম্ফেটিক রুটে যায় এটা আমরা ইজিলি এক্সক্লুড করতে পারবো। নেক্সট আসি, এখানে এই যে তিনটা ডিসঅর্ডার এখান থেকে মেডুলারি কার্সিনোমা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে মেইনলি প্রশ্ন আসে, এই দুটো থেকে আগে আসেনি বাট নিউ টপিক হিসেবে আসতে পারে। আপনারা জানেন যে আমাদের 10 to 15% নিউ টপিক থেকে আসে। তো আমরা মেডুলারি কার্সিনোমাটা আগে করি। এটা হচ্ছে আমাদের প্যারাফলিকুলার যে সি সেল সেখান থেকে এটা অরিজিন করে। আর কিছু কিছু সিপটেশন আছে, এটা ক্যালসিটোনিন, 5 হাইড্রোক্সিট্রিপটামিন বা সেরোটোনিন, এসিটিএইচ এবং প্রোস্টাগ্ল্যান্ডিন, তাহলে এই সিপটেশন গুলো কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখবেন। আর এটা কাদের হতে পারে, মিডিলেজে হতে পারে, ফার্ন প্রেজেন্টেশন থাকে এবং সার্ভাইকাল লিম্ফ্যাডোপ্যাথি প্রেজেন্ট। এখান থেকে আর কিছু দেখা লাগবে না। নেক্সটে যদি আমরা বলি অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা এবং লিম্ফোমা, একটা কথা মাথায় রাখবেন যে আমাদের লিম্ফোমাটা কিন্তু হাশিমোটোস থাইরয়েডাইটিসের সাথে খুব কমন। লিম্ফোমার সাথে হাশিমোটোস থাইরয়েডাইটিসের অ্যাসোসিয়েশন থাকতে পারে। তো আপনাকে হাইপোথাইরয়েডিজম বা হাশিমোটোস থাইরয়েডাইটিস থেকে একটা প্রশ্ন করা হলো, সেখানে যদি প্রেজেন্টেশনে দেখবেন যে 5টা স্টেমের মধ্যে কোনো একটা মধ্যে লিম্ফোমা সম্পর্কে বলা থাকে আপনারা কিন্তু উত্তর দিবেন। এবং আরেকটা কথা যে আমাদের হাশিমোটোস থাইরয়েডাইটিস থেকে যে লিম্ফোমাটা ডেভেলপ করে এবং আরেকটা হতে পারে যে পেশেন্টের আগে থেকে লিম্ফোমা ছিল। সো দুইটার মধ্যে কিন্তু প্রগনোসিস বেটার হচ্ছে যেটা হাশিমোটোস থাইরয়েডাইটিস থেকে ডেভেলপ করে। আর অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা যদি আমরা বলি এটা হচ্ছে আমাদের ওল্ড এজে হয়ে থাকে মোস্টলি, যে 60 বছরের পরে হচ্ছে খুব আর্লি একটা পেশেন্টের ডিভাস্টেটিং সিচুয়েশন হচ্ছে, প্রেজেন্টেশনটা খুব র‍্যাপিড গ্রোথ হচ্ছে পেশেন্টের, গয়টাটা হার্ড স্টাইডর আছে যেটা টাকেল কম্প্রেশন হচ্ছে ফ্রম হোয়াইট, এই ফাইন্ডিং গুলো হচ্ছে অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা কমন। তো এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা আপনারা ওল্ড এজের একটা পেশেন্ট মনে রাখবেন, ওল্ড এজ পেশেন্ট র‍্যাপিড ডেভেলপমেন্ট হচ্ছে 2 থেকে 3 মাসের মধ্যে পেশেন্ট ডেভেলপ করছে ফোর্থ বা এই যে কম্প্রেশনের ফিচার গুলো যদি থাকে তাহলে সব সেগুলো ট্রু হবে। নেক্সট রিডিয়াস থাইরয়েডাইটিস আসি, এটা প্রেজেন্টেশন অনেকটাই আমাদের অ্যানাপ্লাস্টিক কার্সিনোমার মতো। দুইটা পার্থক্য আছে, একটা হচ্ছে স্লো গ্রোয়িং, এটা যেটা ইরেগুলার থাকে এবং স্টোনি হার্ট, আর ডিফারেন্সিয়েট করতে হবে আমাদের থাইরয়েড বায়োপসি করে। এই দুইটা কথা মাথায় রাখবেন। আবারও বলছি এটা নিউ টপিক, এর আগে এখান থেকে প্রশ্ন আসেনি, প্রশ্ন এসেছে আমাদের মেডুলারি কার্সিনোমা থেকে। তো মোটামুটি এইটুকুই। তো আমরা থাইরয়েড গ্ল্যান্ড নিয়ে আলোচনা করলাম। আপনারা যদি অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেন তাহলে অনেক বেশি ইজি হতো, আমার একটু সুবিধা হতো। সো আপনারা ফেসবুক লাইভে আছেন, কয়েকজন লাইভে দেখছেন, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যদি কোনো প্রশ্ন থাকে এখানে করতে পারেন, রেসিডেন্সি সম্পর্কে হোক বা ডেভিডসন রেসিডেন্সি এটা নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তারা প্রশ্ন করতে পারেন, আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করছি। যাই হোক আপনারা সম্ভবত এখন কোনো প্রশ্ন করতে চাচ্ছেন না, আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো আপনারা এটা আমাদের নিউরো মেডিকেল একাডেমির পেজে আছে, অফিসিয়াল গ্রুপে আছে। সো আপনাদের এই টপিকটা সম্পর্কে যদি অন্য কিছু জানার থাকে বা রেসিডেন্সি সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে, অলরেডি আপনারা দেখেছেন নিশ্চয়ই আমাদের নিউরো মেডিকেল একাডেমিতে কিন্তু আগামীকাল আমাদের রেসপেক্টেড মেন্টর শিহাবুদ্দিন ভাইয়া কিন্তু একটা সেশন করছেন রেসিডেন্সির জিজ্ঞাসা। আপনাদের সবাইকে রিকোয়েস্ট থাকলো যারা এই ক্লাসটা দেখেছেন বা পরবর্তীতে দেখবেন অবশ্যই আপনারা অ্যাটেন্ড করবেন সেশনটিতে, কারণ আপনাদের রেসিডেন্সি পরীক্ষার কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে বা প্রসিডিওর কি, পাশাপাশি 39-এ যারা পোস্টেড আছেন তারা পরীক্ষা দিতে পারবেন কিনা, অথবা যারা 42 রিসেন্টলি
যারা ক্যাডার হয়েছেন তারা পরীক্ষা দিতে পারবেন কিনা, বা এই যে ডেপুটেশন, এই জটিলতাগুলো, যে প্রশ্নগুলো আসলে সচরাচর আপনারা করে থাকেন, এই সব কিছু নিয়ে কিন্তু আমাদের সেশন হতে যাচ্ছে আগামীকাল। আপনারা অবশ্যই নিউরন মেডিকেল একাডেমির পেজে আপনারা লক্ষ্য রাখবেন। আর সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরীক্ষার এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যতটাই পড়েছেন, প্রিপারেশন নিয়েছেন, সেটাকেই বারবার করে রিভিশন করতে থাকুন। আর এমডি ফ্যাকাল্টির যে পরীক্ষার্থীদের, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা অবশ্যই ডেভিডসনের জন্য একটা নির্দিষ্ট টাইম রাখবেন। প্রতিদিন 2 ঘন্টা যেভাবে হোক না কেন আপনাদের বের করতে হবে ডেভিডসনের জন্য। কারণ এই টাইমটা যদি আপনারা না দেন, তাহলে চিন্তা করুন গতবারের মতো যদি প্রশ্ন হয়ে থাকে, গতবার কিন্তু অনেকে মিস করেছে শুধুমাত্র ডেভিডসনের দুর্বলতা থাকার জন্য। যদি আপনাকে 100-র মধ্যে 40টা প্রশ্ন চলে আসে ডেভিডসন থেকে, এবং আপনি যদি সেখান থেকে দেখেন যে আপনার 10-12টা প্রশ্ন বেশি কমন আসেনি, তাহলে কিন্তু আপনার পরীক্ষাটা এমনিতেই খারাপ হতে বাধ্য। কারণ এই 40টা প্রশ্ন আপনি যদি ডেভিডসনটা মোটামুটি ইম্পর্টেন্ট বক্সগুলো একটু পড়েন, টপিকগুলো একটু ভালো করে আয়ত্তে রাখেন, তাহলে কিন্তু ইজিলি আপনি অ্যান্সার করতে পারবেন। শুধু মাথায় রাখবেন। আর যাদের আপনাদের ডেভিডসনটা এখনো পৌঁছানো নাই, মনে হচ্ছে যে কি করবেন, কিভাবে করবেন, তো আমাদের 1 মাসের পরীক্ষার যেহেতু 40-45 দিন আছে, তো আমাদের 1 মাসের একটা কোর্স চালু হচ্ছে আগামী 10 তারিখে ফার্স্ট ক্লাস। তো ডেভিডসন ফর রেসিডেন্সি যে ব্যাচটা, সেখানে আপনারা চাইলে অ্যাডমিট হতে পারেন। সেখানে আমরা চেষ্টা করবো যে স্বল্পতম সময়ে ডেভিডসনের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো, যেটা তাদের আগে থেকে ডেভিডসনটা গোছানো নাই, তাদেরকে সেই বিষয়টা আমরা হাইলাইট করে দেওয়ার, যাতে আপনাদের বেসিক পড়বার পাশাপাশি ডেভিডসনের একটা ভালো দখল থাকে এবং চান্স পাওয়ার জন্য যেটা অবশ্যই তাদেরকে হেল্প করবে। তো আজকের সেশন আর লেন্দি করছি না, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিউরন মেডিকেল একাডেমির সাথে থাকবেন। সকলের জন্য রইল অসংখ্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।